বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিডা কোচিং নলেজ পার্ক কোচিং পক্ষ থেকে আমি ক্লাস 6, 7, 8 জন্য টেন্সের উপর কিছু টপিক আলোচনা করতে যাচ্ছি। স্টুডেন্টদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আশা করব সবাই যারা লাইভ দেখবে বা পরে ডাউন করে দেখবে তারা এই টেন্সের ফর্মগুলো শিখে নেবে। টেন্স বা ক্রিয়ার কাল। তো টেন্স বা ক্রিয়াকাল বলতে বোঝাচ্ছে কোনো কাজ করার সময়, অর্থাৎ কোনো কাজ বা সংগঠিত হওয়ার ভিন্ন ভিন্ন যে সময়গুলো আমরা পাই সেগুলোকে বলা হয় কি টেন্স। এক একটা টেন্স, প্রত্যেকটা সময় কি এক একটা টেন্স, অর্থাৎ সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি কোনো কাজ সংগঠিত হওয়ার ভিন্ন ভিন্ন সময়কে বলা হচ্ছে টেন্স। টেন্স প্রধানত কয় প্রকার? 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলো বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স যে সকল কাজ বর্তমান সময়ে সংগঠিত হয় বা হচ্ছে তাদের প্রেজেন্ট টেন্স বলা হয়। যেমন আই ট্রাইস, অর্থাৎ যে সকল কাজগুলো আমরা কি দেখব বর্তমান সংগঠিত, সেগুলো কি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের জন্য ধরতে পারি, ধরো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হতে পারে আমাদের যে সকল কাজ বর্তমানে হয়, যেমন আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। আমি লাইভ ক্লাস নিচ্ছি, আই এম টেকিং লাইভ ক্লাসেস। তারপর যে সকল কাজই আমরা দেখি যদি দেখি সেটা বর্তমান হচ্ছে, সেটা কি আমাদের বর্তমান হিসেবে ধরতে হবে। প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ 4টি। প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ 4টি কি কি একটু দেখি আমরা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টা হচ্ছে প্রেজেন্ট টেন্সের গঠন। এই 4টা যদি ভালো করে শিখতে পারো তাহলে বাকি টেন্সগুলোর যে পাস্টের 4টা আছে, ফিউচার 4টা আছে, সেগুলো শিখতে পারবে। তাই আমরা বিশেষ করে এই 4টা টেন্স ভালো করে শিখব এবং তার সম্পর্কে জানবো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কীভাবে চিনব দেখি একটু। চেনার উপায়, আমরা আগে বাংলা বাক্য দিয়ে চিনব। যদি বাংলা বাক্য দিয়ে চিনি তাহলে আমাদের ইজিলি সেন্টেন্স মেকিং করতে খুবই সোজা হবে। তাই আমরা কী করবো, বাংলা বাক্য দিয়ে চিনব। যেমন চেনার উপায় দিয়ে দেখি, বাংলা ক্রিয়া শেষে, ক্রিয়া মানে কাজ, বাংলা বাক্যে যেই শব্দটা দিয়ে কাজ করা বোঝাবে সেটার শেষে যাব আমরা। যদি শেষে কি দেখি, স্বরে অ, এগুলো আকার হিসেবে থাকবে। স্বরে অ, আকার, রস্যইকার বা রস্যই একার বা এ থাকে, তাহলে কি থাকে, এবং অন্তস্থ থাকে ও থাকে, তাহলে বুঝতে পারলে কি প্রেজেন্ট ইনডিফিনিটের সিম্বল। যেমন আমি দেখাই ইনডিফিনিটের জন্য, ইনডিফিনিটের জন্য প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য দেখো, আমি বললাম আমি বিদ্যালয়ে যাই। এখানে দেখো আমি বিদ্যালয়ে যাই, এই 3টা শব্দে এই যাই শব্দতে একটা কি ক্রিয়া বোঝাচ্ছে বা কাজ বোঝাচ্ছে, যাওয়া। যাওয়া মানে কাজ, যাওয়া থেকে আমরা কি পেয়েছি, যাই পেয়েছি। তাই এই যাই শব্দ থেকে ভাঙলে আমরা কি পাই, যাই, যাই যোগ রস্যই। তার মানে এই যে আমাদের সাথে ক্রিয়ার সাথে লাস্টে কি যোগ হয়েছে, রস্যই যোগ হয়েছে। তার মানে বুঝতে পারছে যে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো এবার আমি বলছিলাম বাংলা ক্রিয়ার শেষে যদি কি থাকে, ই তারপরে ও অন্তস্থ থাকে, তার মানে আমার কি আসে শেষে, দেখো যাই শেষে কি ছিল,
যায় যোগ ই, তার মানে ই থাকার কারণে এখানে কী হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা আমরা ধরতে পারছি। তো যখনই আমরা ট্রান্সলেশনের মতো করতে যাবো বা আপার ক্লাসে যখন আমরা এগুলোর মিনিং বের করে বা বাংলা থেকে ইংলিশ করতে যাব, তখন আমাদের এই জিনিসগুলো খুবই দরকার লাগবে। তো মনে রাখতে হবে সবসময় এর সময় ইনডিফিনিটের সময় বাংলা ক্রিয়াশীল কী থাকবে, রস্যই অন্তস্থীয় ও অথবা আকার অকার রস্যই বা একার থাকবে। তো আমরা কীভাবে করব দেখি, এবার দেখি আমরা ইংলিশ গঠনটা। প্রেজেন্ট ইনডিফিনিট ইংলিশ গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। কী কী, সাবজেক্ট প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা লিখি গঠনটা, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্রথম আসি সাবজেক্ট। সাবজেক্ট কি, সাবজেক্ট হলো বাক্যে যে ব্যক্তি কাজ করবে বা যার দ্বারা কাজ সম্পাদন হবে বা যে মূল কাজটা করবে সে কি, সাবজেক্ট। মেইন ভার্ব, ভার্ব বলতে আমরা বুঝি সাধারণত কাজকে, যেগুলো দিয়ে আমরা কী বুঝি, কাজ বুঝি। যেমন খাওয়া গো, খাওয়া ইট, যাওয়া গো, ঘুম যাওয়া স্লিপ, লেখা রাইট, পড়া রিড, এগুলো সবগুলোই মেইন ভার্ব। তো মেইন ভার্বের ফর্ম কয়টা পাওয়া যায়, 3টা ফর্ম পাওয়া যায়, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো আমরা সবসময় এই প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের মেইন ভার্বে কোন ফর্ম বসাবো, প্রেজেন্ট ফর্ম বসাবো প্লাস অবজেক্ট। অবজেক্ট কি, যার উপর অবলম্বন করে কাজটা শেষ করা হয়। তো আমরা এই গঠন দিয়ে কী করবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করব। তো আমি লিখছিলাম যে আমি বিদ্যালয়ে যাই, তো একটু আমি তোমাদেরকে ইংলিশে বলে দেখাই, দেখো আমি বিদ্যালয়ে যাই। এখানে আমি বিদ্যালয়ে যাই 3টা ওয়ার্ড। তো আমার প্রথমে ইংলিশ অনুসারে কী লাগবে, সাবজেক্ট। সাবজেক্ট মানে কি, যে কাজ করে। এই বাক্যে সম্পূর্ণ বাক্যে প্রথম কাজ করছে কি, আমি। তাহলে আমি ইংরেজি কি, আই। সেকেন্ড স্টেপ আসবে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। সেকেন্ড স্টেপ আসবে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মে মেইন ভার্ব কোনটা, যাওয়া। এই যাওয়া কোথা থেকে আসছে, যাওয়া থেকে যাই আসছে। যাওয়া ইংরেজি কি, গো। তো গো হলে প্রেজেন্ট ফর্মের জন্য কি আসবে, গো। আই গো। তারপর বিদ্যালয়, বিদ্যালয় আমরা জানি বিদ্যালয় ইংলিশ স্কুল, বিদ্যালয় ইংলিশ স্কুল, কিন্তু আমাদের আছে বিদ্যালয়ে। বিদ্যালয়ে যা কি বাংলা আমরা পাই কি, বিদ্যালয় যোগ একার, ঠিক আছে, একার। এখন বিদ্যালয় ইংরেজি ইংলিশ স্কুল, এবং একার জন্য কি আনতে হবে, টু আনতে হবে। কি আনতে হবে, টু। তো আমাকে কী লিখতে হবে, এই যাইয়ের জন্য আনতে হবে টু, একটা কি স্কুল, অর্থাৎ বিদ্যালয়ের জন্য আনতে হবে টু স্কুল, কারণ বিদ্যালয় ইংরেজি স্কুল, এবং একার জন্য কি আনতে হবে, টু। তো কি হলো বাক্যটা, আই গো টু স্কুল। আইটা লিখে আমরা লিখি, হাবিব বই পড়ে। কি করে, হাবিব বই পড়ে। তো এখানে সাবজেক্ট কি, হাবিব, পড়া এসে ভার্ব, আর বই কি অবলম্বন করে কাজ করতেছে, বইকে অবলম্বন, সেজন্য কি এটা একটা অবজেক্ট। তাহলে হাবিব সাবজেক্ট হিসেবে আসবে হাবিব গঠন হিসেবে, তারপর আসবে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম, মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম। পড়া ইংরেজি রিড, হাবিব রিড। বই ইংরেজি বুক, হাবিব রিড বুক। এই বাক্যটা গঠন অনুসারে সঠিক হলো, এখানে একটা গ্রামাটিক্যাল ভুল আছে। আমরা জানি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে মেইন ভার্বের শেষে এস বাই যোগ করা কখন, যখন যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ যদি বাক্যের সাবজেক্টটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ আমি তুমি ছাড়া অন্য ব্যক্তি হবে, অন্য বস্তু হবে, এবং সে হবে সিঙ্গুলার মানে একজন। সেই একজন হওয়াতে এখানে কি যুক্ত করতে হবে, এস বা ইএস। ঠিক আছে, এটা আমি ডিটেলস একটু পরে আলোচনা করতেছি। তাহলে বুঝো, সাবজেক্ট আসছে হাবিব, পড়া ইংরেজি রিড, বই ইংরেজি বুক। হাবিব রিডস বুক, বুঝতে পারছি। এখন আসি একটু ডিটেলসে। সাবজেক্ট বলছি যে এখন সাবজেক্ট কয় প্রকার, 3 প্রকার। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। সংক্ষেপে আমরা জানবো এগুলো পরিচিতি। আমি জাতীয় সকল ওয়ার্ড কী কী, আমি, আমরা, আমাদের, আমাদিগর, আমার, এই সবগুলো কি ফার্স্ট পারসন। আমি ইংরেজি আই, মি, মাইসেলফ, মাইন, মাই, এই সবগুলো কী হবে ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার নাম্বার। উই আমরা,
আস, আমাদের, এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার, এগুলো হচ্ছে কি ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। সেকেন্ড পার্সনে আসি, সেকেন্ড পার্সনের জন্য হবে যে তুমি জাতীয় সকল ওয়ার্ড, কি জাতীয়, তুমি জাতীয়। তো সেকেন্ড পার্সন তুমি জাতীয় সকল ওয়ার্ড হলে, তুমি জাতীয় সকল ওয়ার্ড হলে কি কি দাঁড়ায়, ইউ, ইউর, ইয়োর্স, ইউর সেলফ, এগুলো হয়েছে কি সেকেন্ড পার্সন। এবার থার্ড পার্সনে আসি, আমি তুমি ছাড়া বাকি যাবতীয় সকল বস্তু কি, সকল বস্তু এবং ব্যক্তি কি থার্ড পার্সন। যেমন কি হি, শি, ইট, যে কোনো নাম, যে কোনো নাম বলতে তোমার স্কুলের নাম হইতে পারে, তোমার নাম হইতে পারে, কলমের নাম হইতে পারে, সব কিছুর নামই কি থার্ড পার্সন। থার্ড পার্সন একজন হলে সিঙ্গুলার, আর যদি বেশি হয় তাহলে কি প্লুরাল। তাহলে আমি তুমি ছাড়া সকল ওয়ার্ড কি হবে থার্ড পার্সন, আর ফার্স্ট পার্সন কি আমি জাতীয় সকল ওয়ার্ড। বুঝতে পারছি? তার মানে কি, এই যে বললাম হাবিব, হাবিব ছিল কি আমি এবং তুমি ছাড়া অন্য ওয়ার্ড না, সেজন্য হাবিবটা কি ছিল থার্ড পার্সন ছিল, হাবিব কি ছিল থার্ড পার্সন। তাই সেজন্য কি যোগ করতে হচ্ছে এস বাই এস। আরেকটা রুলস আছে, কখন আমি এস যোগ করব, কখন আমি ইএস যোগ করব, কখন এস কখন ইএস। যখন দেখব আমার ভার্বটা, মেইন ভার্বটার যেমন লিখি রিড, লাস্ট অক্ষর যদি কি হয় কনসোনেন্ট হয়, কি হয় কনসোনেন্ট, তাহলে তার শেষে কি যোগ করতে হবে এস, তার সাথে যোগ করতে হবে এস। আর যদি একটা লিখি গো, শেষ অক্ষরটা যদি কি হয় ভাওয়েল হয়, তাহলে কি ইএস। তাহলে এস আর ইএস, এই এস ইএস এর মাধ্যমে কি করা যায়, এই সবগুলার পার্সনের সাথে অনুযায়ী ভার্বের সাথে কি করতে হয় এস ইএস লাগাতে হয়। যদি ভার্বটা শেষ অক্ষর কনসোনেন্ট হয় তাহলে এস, আর ভার্বটা শেষ অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে কি ইএস, ভাবটা শেষ হবে ইএস। বুঝতে পারছি? তার মানে এখানে হাবিব রিডস কেন আসছে স্যার, যেহেতু সাবজেক্টের থার্ড পার্সন এবং সিঙ্গুলার, মানে একজন ছিল হাবিব, সেজন্য কি আসছে এখানে এস বা ইএস যোগ করা হয়েছে। বুঝতে পারছি? তারপর আসি আরেকটা নোট আছে এখানে, দেখি এই টেন্সে সাধারণত কি নেই, কোনো অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া বা সাহায্যকারী ভার্ব নাই। সেজন্য আমাদের কি আনতে হবে, অবশ্যই আনতে হবে কি ডু অথবা ডাজ আনতে হবে। কি আনতে হবে, ডু অথবা ডাজ। তো মনে রাখতে হবে স্যার যে এই টেন্সে কি নেই, একমাত্র দুটো টেন্সে কি নাই অক্সিলারি ভার্ব নাই। সে দুটো টেন্স কি, একটা প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা পাস্ট ইনডিফিনিট, একটা প্রেজেন্ট ইনডিফিনিট আর একটা কি পাস্ট ইনডিফিনিট। তাই আমাদের মনে রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব, সেজন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে কি আনবো, ডু অথবা ডাজ আনবো। কি আনবো অক্সিলারি ভার্ব হিসেবে, ডু এবং ডাজ। যখন আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার হবে তখন শুধু আসবে শুধু ডাজ। কখন আসবে, যদি সাবজেক্টটা কি হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, শুধু এই ক্ষেত্রে কি আসবে ডাজ আসবে। আর বাকি সকল ক্ষেত্রে কি আসবে, সকল পার্সনের ক্ষেত্রে ডু, অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল, এই পাঁচটা ক্ষেত্রে আসবে কে ডু। আর একটা ক্ষেত্রে কি আসবে, থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে আসবে কি ডাজ। মনে থাকবে? এখন দেখো, এখন দেখি আমরা কেন আমরা ডু বা ডাজ ইউজ করব। যদি আমি প্রশ্ন করতে চাই, যেমন দেখো প্রশ্নের ক্ষেত্রে ডাজ আমাকে আনতে হবে কি, প্রশ্নের ক্ষেত্রে আনতে হবে ইন্টারগেটিভ করার সময় সবসময় অক্সিলারি সামনে আনতে হয়। তো যেহেতু এই বাক্যে কি নাই, অক্সিলারি ভার্ব নাই, সেজন্য আমাকে ডু অথবা ডাজ থেকে কি আনতে হবে, একটা এনে কী করতে হবে আমাকে প্রশ্ন করতে হবে। যেমন হি গো টু স্কুল, আমি বললাম সে বিদ্যালয়ে যায়। আমি যদি প্রশ্ন করতে চাই সে কি বিদ্যালয়ে যায়, মানে প্রশ্ন হিসাব করতে গেলে তখন আমাকে কী আনতে হবে, প্রথমে এটা অক্সিলারি ভার্ব আনতে হবে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি নাই, অক্সিলারি ভার্ব নাই, সেজন্য আমি থার্ড পার্সন সিঙ্গুলার হিসাবে সেখানে কি আনলাম, প্রথমে ডাজ আনলাম এবং ডাজ দিয়ে কী করলাম, পুরো প্রশ্ন তৈরি করলাম। নেগেটিভের ক্ষেত্রে দেখো, নেগেটিভ করার নিয়ম হচ্ছে সাবজেক্টের পর অক্সিলারি ভার্বের সাথে কি যোগ করতে হয়, নট। কি যোগ করতে হয়, নট। কি যোগ করতে হবে, নট। তাহলে আমি যদি লিখি হি গো টু স্কুল, আমি বললাম সে বিদ্যালয়ে যায় না, আমি যদি বলি সে বিদ্যালয়ে যায় না, সে লিখতে হবে আমাকে, তার মানে নেগেটিভ করতে হবে, না বোধক সে বিদ্যালয়ে যায় না, তখন কী করতে হবে আমাকে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব আনতে হবে। যেহেতু এই টেন্সে কি নাই, কোনো অক্সিলারি ভার্ব গঠনে নাই, সেজন্য আমাকে কী আনতে হবে, নিচ থেকে ডু বা ডাজ থেকে যে কোনো একটা। যেহেতু বলছি সে বিদ্যালয়ে যায় না, সেটাকে হি, ইয়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য তারপরে কি আসবে ডাজ আসবে এবং তাদের সাথে কি যুক্ত করতে হবে, নট। এভাবে আমরা কি করতে পারবো, বাকিটা লিখে
একটা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো। অর্থাৎ এই হলো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইনস এন্ড আউট। তারপর কিছু আছে দেখো, কিছু একটা নোট আছে, এটা আছে উপর ক্লাসের জন্য, যারা রাইট ফর্ম ভার্ব করবে তাদের জন্য। কিছু ওয়ার্ড আছে যেমন অলওয়েজ, অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি, এগুলো থাকলে কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ এই সকল ওয়ার্ড যদি বাক্যে থাকে, কি থাকে, এই সকল ওয়ার্ড যদি বাক্যে থাকে তাহলে, এই সকল ওয়ার্ড যদি বাক্যে থাকে তাহলে কি হবে, এই পুরো বাক্যটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপর আরো কিছু রুলস আছে, যেমন যদি কোনো বাক্য দ্বারা যদি অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য বুঝায় তাহলে সেটাও কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ যদি অভ্যাসগত শব্দ, যেমন কি ধরো আমরা অনেকেরই কী খাওয়ার অভ্যাস আছে, চা খাওয়ার অভ্যাস আছে, বিকেলবেলা চা খাই প্রতিদিন, যেহেতু আমরা প্রতিদিন কি করি চা খাই, সেটা আমাদের কি একটা অভ্যাস। তারপর অনেকে আছে যারা ডায়াবেটিস রোগী, তারা হাঁটতে যায়, তাদের এটা কি অভ্যাস, সেজন্য এই অভ্যাসগুলো কাজগুলো কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপর চিরন্তন সত্য, যেমন কি সূর্য একটা, পৃথিবী একটা, যে সকল জিনিসগুলো পরিবর্তন করা যায় না সেগুলো হচ্ছে কি চিরন্তন সত্য, সেই চিরন্তন সত্যগুলো কি টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে আছে আরেকটা জিনিস, প্রবাদ বাক্য, বিখ্যাত ব্যক্তিগত উক্তি সর্বদা কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রবাদ বাক্য কোনগুলো জানি, যেমন বলে কি আমরা আয় বুঝে ব্যয় করো, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, অর্থাৎ আয় বুঝে ব্যয় করো, সত্যতা বলো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অথবা নেভার টেল এ লাই, এগুলো হচ্ছে কি প্রবাদ বাক্য। তারপর আছে তোমার বিভিন্ন মনীষীদের উক্তি, এগুলো কি টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো আমাদেরকে মনে রাখতে হবে কি কি স্যার, কি মনে রাখতে হবে, আমরা একটু রিভিউ করে দেখি। চিনাবা মনে রাখতে হবে প্রথমে, আমি এগুলার ছবি পরে কমেন্টে দিয়ে দিব, যারা দেখতে পাচ্ছ না বলতেছো তারা দয়া করে সে ছবি থেকে শিখে নিবে। চিনাবা মনে রাখতে হবে প্রথমে, আমি এগুলা দেখো, তারপর দেখো কি কি মনে রাখতে হবে। চিনার উপায়, বাংলা টেক্সটে কি থাকবে, অকার, আকার, ইকার, একার অথবা রস্যই ও অন্তঃস্থিত চিহ্ন থাকবে। গঠন থাকবে কি সাবজেক্ট প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তারপর কি আছে নোট, যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে কি হবে এস বা ইএস যোগ করতে হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম কোনটা, হি, শি, ইট অথবা যে কোনো নাম। আবার বলছি ভার্বটির শেষে অক্ষর যদি কি হয় ভাওয়েল হয় তাহলে কি যোগ করতে হবে ইএস, এবং সে যদি কনসোনেন্ট হয় তাহলে কি হবে এস। তারপর দেখো কি বলছিলাম, এই সাধারণত কি নেই টেন্সে অক্সিলারি ভার্ব নাই, তবে বাক করতে যদি নেগেটিভ বা ইন্ডিকেট করতে তাহলে আমাকে কি আনতে হবে অক্সিলারি ভার্ব মাস্ট আনতে হবে, এবং সেগুলো কি ডু অথবা ডাস। এবং এটাও বলছিলাম যে শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কি হবে ডাজ হবে, আর বাকি সবগুলোর ক্ষেত্রে কি কি সেগুলা ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, এই তিনটাতে কি হবে ডু হবে। তারপর বলছে নোট কি বলছিলাম, কিছু শব্দের ক্ষেত্রে যদি শব্দগুলো বাক্যে থাকে তাহলে সেই শব্দগুলোর ক্ষেত্রে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, যেরকম কি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি থাকলে কি হয় প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তারপর আছে কি কি স্যার, চিরন্তন সত্য, কি কি হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত সত্য, তারপর হচ্ছে তোমার কি সত্য ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, এই সবগুলোর ক্ষেত্রে কি হবে স্যার এগুলোর ক্ষেত্রে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপর কি প্রবাদ বাক্য এবং বিখ্যাত মনীষীদের বাক্যতে কি হয় সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো আজকে এই পর্যন্ত স্যার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সবগুলো আজকে শিখবে, শিখে বাসায় শিখিয়ে লিখে রাখবে, আমি বাসায় যে সবাইকে চেক করব, আমি কমেন্টে ছবিগুলো পাঠিয়ে দিচ্ছি শীটের, সেগুলো বাসায় বসে শিখে ফেলবে। আল্লাহ হাফেজ আজকের জন্য, পরবর্তী ক্লাসের ঘোষণা আমি পেজে কমেন্ট করে দিয়ে দিব, পেজে পোস্ট করে দিয়ে দিব।